and Happy New Year, lots of happiness, and I wishing you all of will be fine, good and obviously stronger. Okay? আচ্ছা, তাহলে তোমাদের সাথে যেহেতু এই 21 সালের নতুন বছরে আজকে আমার প্রথম ক্লাস, সবাইকে শুভেচ্ছা জানালাম, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আশা করি তোমরা সুন্দর আছো, ভালো আছো এবং বাসায় থাকছো। ঠিক আছে, দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিজ্ঞান পড়াবো, ডেট এগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এবং অধ্যায় 5 খাদ্য, পুষ্টি এবং পরিপাক, এগুলো আমি বোর্ডে লিখে নিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অলরেডি। এখন এই চ্যাপ্টারটি আমাদের এর আগেও কয়েকটি ক্লাস হয়েছে। এর আগে আমরা খাদ্য পিরামিড, পুষ্টি উপাদানের শক্তি, তারপর হচ্ছে পুষ্টির অভাবজনিত যে রোগ, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনাটা হবে একটু অন্যরকম, অর্থাৎ আচ্ছা, যে প্রশ্নটা আমি এখানে সলিউশনটা করে রেখেছি, প্রশ্নটা তোমাদেরকে আমি একটু বলছি। তোমরা বুক পেজ 104 এবং 105-এ একটু দেখো, লক্ষ্য করো এবং সাথে সাথে খাতা কলম নাও এবং আমি যেভাবে বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো এবং নিজে সলভ করার চেষ্টা করো। দেখো প্রশ্নটা কি আছে, 20 গ্রাম চিরায় কি আছে 15.4 গ্রাম শর্করা, এখানে পার্সেন্টেজটা উল্লেখ করা আছে 77%, 1.32 গ্রাম প্রোটিন। ওকে, এখানেও পার্সেন্টেজ উল্লেখ করে দেওয়া আছে 6.6% এবং 0.24 গ্রাম হচ্ছে স্নেহ, 1.2%। এবং তোমাকে বের করতে হবে 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত। ওকে, তাহলে প্রশ্নটা কি চাওয়া হচ্ছে তোমার কাছে, 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত। এখন এখানে যেহেতু এটা আমাদের সলভ করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে খাদ্য উপাদানে খাদ্য ক্যালোরির ছক ব্যবহার করতে হবে। তাহলে 15.4 গ্রাম শর্করা থেকে আমরা পাচ্ছি 15.4 × 4, অর্থাৎ যে ক্যালকুলেশন করলে এই মানটা বের হবে, এত খাদ্য ক্যালোরি। সেমভাবে দেখো 13.32 গ্রাম শর্করা গ্রাম প্রোটিন থেকে 1.32 × 4, এটা ক্যালকুলেশন করলে আসছে 5.28 খাদ্য ক্যালোরি। এবার আসো 0.24 গ্রাম স্নেহ থেকে 0.24 × 9 ইকুয়াল, আমাদের এটা একসাথে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2.16 খাদ্য ক্যালোরি। এখন টোটালটা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে টোটাল দাঁড়াচ্ছে 20 গ্রাম চিরা, এবং 20 গ্রাম চিরায় মোট হচ্ছে 69.40 খাদ্য ক্যালোরি কিংবা 69.04 কিলো ক্যালোরি। এখন দেখো এই হিসেবে 1 কেজি জিরার খাদ্য ক্যালোরি আমাদের 1000 × 69.04/20, অর্থাৎ 20, এখানে 1 কেজি জিরার খাদ্য ক্যালোরি বের করা হলো। এখন এটা ক্যালকুলেশন করলে আসছে 3452, তোমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে, তোমরা একটু হিসাব করে দেখো, 3452 কিলো ক্যালোরি। যেহেতু 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলোজুল, তাহলে আমি এখানে কি লিখতে পারি, অতএব এই যে সংখ্যাটা আমরা এখান থেকে পেলাম 3452 কিলো ক্যালোরি, এটার সাথে আমরা কি করলাম, এটা কিলো জুলে কনভার্ট করে দিলাম, অর্থাৎ 14, তারপর হচ্ছে 14,490 কিলো জুল। এভাবে করে তোমরা এই সলভগুলো করবে এবং যে ম্যাথগুলো দেওয়া আছে, অর্থাৎ দেখো কাজ, তোমার দৈনিক প্রয়োজন 2000 কিলো ক্যালোরি ধরে নিয়ে সুষম খাদ্য বিবেচনা করে সারা দিনের জন্য তোমার পছন্দের একটি খাবারের মেনু তৈরি করবে। এটা হচ্ছে তোমার ওয়ার্ড। এরপরের বিষয়টা আমি এটা এখানে ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমরা তুলে নিয়েছো। এখন যে পরের আলোচনায় আমরা চলে যাচ্ছি, পরের বিষয়টা হচ্ছে BMR। এখন দেখো এটা ফুল এব্রিভিয়েশনটা দেখো, B ফর হচ্ছে basal and M for metabolic, R for rate। তাহলে কি আসছে, basal metabolic rate।
এখানে কি বলা হচ্ছে যে পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরের ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে। এখন বিএমআই, পরের কথাটা হচ্ছে বিএমআই। এটা ফুল এব্রিভিয়েশনটা হলো বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স অর্থাৎ মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। শরীরের সুস্থতা এবং স্থূলতার মান নির্ণয় এই মানদণ্ড দুটি খুবই উপযোগী। বিএমআর এটা হচ্ছে বাসাল মেটাবলিক, এখানে একটা সি হবে, রেট, বাসাল মেটাবলিক রেট, বিএমআই বডি মাস ইন্ডেক্স। তাহলে তোমরা এটার পুরো নামগুলো শিখবে। আমি আবার একটু বলছি, বিএমআর, বি ফর বাসাল, এম ফর মেটাবলিক, and R for rate, basal metabolic rate, BMI body mass index। আচ্ছা, এখানে কিছু কথা আছে। কথাগুলো হচ্ছে দেখা যায় যে অনেকে খুব বেশি কাজ করে বা অনেকে খুব বেশি বিশ্রাম করে, ঠিক আছে। এই ক্ষেত্রে ভাগ করে আমাদের বিভিন্ন জিনিসগুলো আলাদা করতে হবে। বিএমআর এর মান নির্ণয়, বিএমআর এর মান নির্ণয় একটু কঠিন, তারপরেও দেখা যাচ্ছে যে এর সমীকরণ লিঙ্গ ও বয়স ভেদে, মানে লিঙ্গ ভেদে বলতে এখানে পুরুষ মহিলা আলাদা করে বোঝানো হয়েছে এবং বয়সটাও এখানে ভ্যারি করছে, অর্থাৎ একই বয়সী শিশু বা যারা একটু বেশি বয়স তাদেরটা একটু ভিন্ন ভিন্নই হবে। তাহলে দেখো, প্রথমে আমরা এখানে যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, মানে যে ক্যালোরি, খাদ্য ক্যালোরি, সেটাও আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। এখন এখানে একটি সূত্র আছে বিএমআর সম্পর্কে ধারণা পেতে বহুল আলোচিত হ্যারিস বেনেডিক্ট। তোমরা অবশ্যই বিজ্ঞানীর নামটি ভালো করে পড়বে এবং দেখবে, হ্যারিস বেনেডিক্ট। তাহলে সূত্রটি ব্যবহার কি, মেয়েদের বিএমআর 655 প্লাস 9.6 ইন্টু, এখানে সাথে কি করতে হবে, উচ্চতাও ভ্যারি করছে, ওজন কেজি, ওজন কেজি প্লাস কি হবে 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে প্রকাশ হবে, এবং মাইনাস, এক্ষেত্রে মাইনাস হবে 4.7 ইন্টু বয়স বা বছর। এখন ছেলেদের বিএমআর, ছেলেদের বিএমআর 66 প্লাস 3.7 প্লাস ওজন বা ওজনটা কেজিতে হবে, এরপর দেখো প্লাস এটার সাথে যোগ হবে 5 প্লাস উচ্চতা সেন্টিমিটারে, এখন মাইনাস 6.8 প্লাস বয়স, যেটা আমরা বছর হিসেবে দেখে থাকি বয়সটা। এখন ধরা যাক একজন নারীর বয়স 33 ইয়ার্স অর্থাৎ 33 বছর এবং উচ্চতা কত 165 সেন্টিমিটার অর্থাৎ 165 সেন্টিমিটার, সেক্ষেত্রে ওজন হচ্ছে তার কত 94 কেজি। এই বিষয়গুলো জানলে আমি কিন্তু বিএমআরটা বের করতে পারবো। সূত্র অনুযায়ী কি হবে 655 প্লাস, তারপর যে উচ্চ সূত্রের হচ্ছে 9.6 এবং ইন্টু এটার সাথে গুণন হবে যে ওজনটা দেওয়া আছে 94 কেজি, রাইট, এটার সাথে। এখন এই সমস্তটার সাথে যোগ করতে হবে 1.8 ইন্টু 165। এরপরে বিষয় তুমি পুরোটা ক্যালকুলেশন করে যেটা আসবে এটার সাথে তুমি মাইনাস করবে হচ্ছে 4.7 ইন্টু 33। ওকে, তারপরে এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে, আমি রেজাল্টটা বলে দিচ্ছি, 1699.3 ক্যালোরি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমরা পেজ, তোমাদের যে বুক পেজ 105 ওখান থেকে তোমরা সলভ করবে এবং বাসায় মডেল টেস্ট করবে। আর এরপরের যে ক্লাসটা হবে সেখানে আমি তোমাদেরকে মডেল টেস্টের জন্য বাসায় বসে তোমরা একটি মডেল টেস্ট দিবে, সেজন্য কিছু প্রশ্ন তৈরি করে দিব, তোমরা সেগুলোর উত্তর নিজে নিজে লিখবে, ঠিক আছে। এখন দেখো ছক, এখানে দৈনিক ক্যালোরির যে চাহিদা বের করা বা কীভাবে করতে হবে তার একটি ছক। যেমন শারীরিক অবস্থা এখানে বিবেচনা রাখতে হবে। শারীরিক অবস্থাটা হলো অনেকে অনেক বেশি পরিশ্রম করে, আবার অনেকে একটু হালকা পাতলা পরিশ্রম করে, আবার অনেকে অনেক বেশি পরিশ্রম করে, সেক্ষেত্রে আমাদের বিবেচনা আনতে হবে। যেমন পরিশ্রমী না হলে ক্যালোরির মানটা তার বিএমআর মানের সাথে 1.2 গুণন হবে, ঠিক আছে। এবার হালকা পরিশ্রমী সপ্তাহে
2 থেকে 3 দিন খেলাধুলা করে, ঠিক আছে? এরকম হলে বিএমআর মান ইন্টু 1.375, বিএমআর মানের সাথে গুণন হবে 1.375। এরপরে আসো পরিশ্রমী, সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করলে তাহলে 1.55, বিএমআর মানের সঙ্গে গুণন হবে 1.55। এই মানগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং বারবার খাতায় লিখবে, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আসো পরিশ্রমী, খুব বেশি পরিশ্রমী, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে এবং তাহলে তার বিএমআর মানের সাথে 1.725 তোমরা এটার সাথে গুণন করে দিবে, তাহলে তার মানটা বের হয়ে যাবে। এটা দৈনিক ক্যালোরির চাহিদা। এবার আসো অত্যন্ত পরিশ্রমী, যারা ভারী কাজগুলো করে, প্রচুর দৌড়ঝাঁপ, খেলাধুলা, প্রচণ্ড খেলাধুলা করছে, তার বিএমআর মানের সাথে 1.9 গুণন করতে। উদাহরণ হিসেবে দেখা গেছে যে আমরা এই যে কথাগুলো বললাম তার মধ্যে সবচেয়ে পরিশ্রমী নারী হয়ে থাকলে, আমি যেটা বলেছি লিঙ্গ ভেদে, এখানে পুরুষ মহিলা আলাদা করতে হবে। তো নারী ভেদে যদি নারী হয়ে থাকে, প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তার বিএমআরের মান 1699.3 হলে তার ক্যালোরি চাহিদার মান বিএমআরের মানের সঙ্গে 1.725 গুণন করা হবে, ঠিক আছে? প্রতিদিন 3000 কিলো ক্যালোরির কাছাকাছি যদি খাদ্য গ্রহণ করলে সেই নারীটি তার ওজন একই রাখতে পারবে, অর্থাৎ তার যতটুকু ফিটনেস দরকার সেই ফিটনেসটা সুন্দরভাবে থাকবে। আচ্ছা, এবার বিএমআর, যেটা বিএমআর বেসাল মেটাবলিক রেট, এটার সাথে ব্যয়িত শক্তির সম্পর্ক। আমরা শুধু খাবার খাচ্ছি, খাবার গ্রহণ করছি, শক্তি উৎপাদন হচ্ছে, আমরা চলাফেরা করছি তা না, পাশাপাশি আমাদের কি শক্তিগুলো কি হচ্ছে, ব্যয় হচ্ছে, অর্থাৎ খরচও কিছুটা হয়ে যাচ্ছে। তো বিএমআর এর মান বয়স, লিঙ্গ, খাদ্যাভ্যাস এবং শরীরের যে গঠন তার উপরে নির্ভর করে। আমাদের দৈনিক খাদ্য চাহিদার সাথে বিএমআর এর মান নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। দেখো, বিএমআর আমাদের শরীরের 60 থেকে 75% শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে থাকে। এটা যদি তোমাদের এক কথায় উত্তরে আসে, তো বিএমআর কত ভাগ শক্তি নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে তোমরা এই উত্তরটি এভাবে লিখতে পারবে, 60 থেকে মানে 75%, 65 to 75, ওকে, শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের শরীর খাদ্য গ্রহণের মাধ্যমে মাত্র 10 থেকে 20%, কত শতাংশ তাহলে, 10 থেকে 20% এবং শারীরিক শ্রমের মাধ্যমে 20 থেকে 30% শক্তি পেয়ে থাকে। মানুষের বয়স বাড়ার সঙ্গে বিএমআর এর মান কমতে থাকে, কারণ বয়সটা বাড়লে হয়তো সে পরিশ্রমটা আস্তে আস্তে কমিয়ে দেয়, খেলাধুলার পরিমাণটা কমে যাচ্ছে, বা অন্যান্য অসুখ বিসুখ তার হয়তো শরীরে বাসা বাঁধতে থাকে, এক্ষেত্রে বিএমআর এর মানটা তখন কিছুটা নিচে আসতে থাকে। মানুষের আবার অনেকেই ওজন কমানোর জন্য, যেটা ডায়েট বলি আমরা, ওজন কমানোর জন্য খাদ্য কমিয়ে ফেলে, এতে বিএমআর এর মান আরও বেশি কমে যায়। তাই যখনই ডায়েট বা এই ধরনের কিছু এটা বুঝে শুনে বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের একটা ইনস্ট্রাকশন ফলো করাটাই হচ্ছে উত্তম, তা না হলে ব্লাডে হিমোগ্লোবিন কমে যাওয়া বা অন্যান্য ধরনের যে কোনো অসুখ বিসুখের শরীরে বাসা বাঁধতে পারে। তো সেই ক্ষেত্রে নিজে না করে কোনো পরামর্শক দ্বারা বা কোনো বিশেষজ্ঞের সাথে কাউন্সিলিং করে তারপর ডায়েট করাটা উচিত, এবং অবশ্যই এটা লিঙ্গ ভেদে, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আলাদা হবে। এবার হচ্ছে ওজন, প্রত্যেক মানুষের একটা ধারণা থাকে যে না খেয়ে শুকানো যায় বা ওজন কমানো যায়, আসলে তা না। আমাদের এখানে দেখতে হবে যে ফ্যাট জাতীয় খাবার কোনগুলো বা যেগুলো ওজনটাকে গেইন করে সেই ধরনের ওজনযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করা। এক্ষেত্রে একজন পরামর্শকের সাথে কথা বলে, ভালো বিশেষজ্ঞের সাথে কথা বলেই ডায়েটটা তৈরি করাটা উত্তম। যদি প্রতিদিন পরিমিত শারীরিক পরিশ্রম করা হয় তাহলে বিএমআর এর মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শরীরকে সুস্থ সবল রাখা যায়। তো এই ক্ষেত্রে আমরা কতটা বুঝতে পারছি যে আমাদের যেটা কায়িক শ্রম সেটাও করা উচিত। বিএমআই মান নির্ণয়, এখানে বিএমআই নির্ণয়টা কিভাবে হবে, দেহের ওজন ভাগ হচ্ছে দেহের উচ্চতা মিটার স্কোয়ার, যেটা দেহের ওজন কেজি এবং দেহের উচ্চতা মিটার স্কোয়ার। এভাবে উদাহরণ হিসেবে 1.2 সেন্টিমিটার উচ্চতা এবং 50 কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআর হচ্ছে 32, ওকে। এখন বিএমআই
এই যে এখানে একটা ছক আছে, এটা তোমরা বাসায় দেখে নিবে। আচ্ছা, আমি পরের ধাপে চলে যাচ্ছি, শরীর চর্চা ও বিশ্রাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা এমনিতে সবাই বুঝে থাকি। শরীর চর্চা অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত 10 থেকে 15 মিনিট কী করতে হবে, এক্সারসাইজ করতে হবে, বা শরীরে যে বিভিন্ন কসরতগুলো আছে সেগুলো আমাদেরকে সুস্থ থাকার জন্য প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ চর্চা করতে হবে। এছাড়াও খাদ্যাভ্যাস, এখন সারাক্ষণ শুধু পরিশ্রম, খেলাধুলা, দৌড়ঝাঁপ করলেও চলবে না, শরীরের সুস্থতার জন্য বিশ্রামটাও দরকার। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদাভাবে বিশ্রামেরও প্রয়োজন আছে। চোখ আমাদের দেখতে সাহায্য করে, সেক্ষেত্রে চোখের যত্ন নিতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এরকম বিভিন্ন কাজে আমাদেরকে সুস্থ সবল রাখছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটিরই আলাদা আলাদাভাবে ভিটামিনযুক্ত খাবার, শর্করা বা এই ধরনের খাবারগুলো আমাদের নিতে হবে, এবং পাশাপাশি বিশ্রাম নিতে হবে। এবং এখানে আবার একটি কথা আছে, খুব বেশি পরিমাণে বিশ্রাম নিলেও হয়তো আমাদের কী হবে, শরীর অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, এটা তোমরা 160 পেজে, তোমাদের যে বুক পেজ 160, ওখানে একটু দেখো। সুস্থ জীবনের জন্য প্রতিদিন সকলেরই পরিমিত পরিশ্রম করা উচিত। বর্তমানে কাজের ধারা, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি, ঠিক আছে, তুমি সারাক্ষণ যদি ছোট স্ক্রিনে থাকো তাহলে কিন্তু এটা তোমার চোখে এবং পাশাপাশি ব্রেনে খুব চাপ পড়বে। WHO এর মতে ছোট স্ক্রিনে 20 মিনিটের বেশি থাকা উচিত নয়, এতে করে। এবং এই 20 মিনিটের মধ্যে তোমার কিছু রুলস ফলো করতে হবে। মাঝে মাঝে চোখে পলক দিতে হবে, স্বাভাবিক যে পলক, সেই পলকটা তোমার ফেলতে হবে, আদারওয়াইজ চোখে পানি পড়ার মতো যে কোনো ধরনের রোগ তোমার হতে পারে। এবং এর মাঝখানেও একটু স্টপ বা ব্রেক নিয়ে তুমি চোখে পানি একটু ঝাপটা দিয়ে আসতে পারো, কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে আবার মুছে আবার তুমি স্ক্রিনে বসে দেখতে পারো। তবে অবশ্যই 20 মিনিটের উপরে ছোট স্ক্রিনে থাকা যাবে না। এটা WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই সূত্রটি পাওয়া। ঠিক আছে, এখন দেখো আসক্তি, পড়াশোনার চাপ। হ্যাঁ, এটা একটা কথা, পড়াশোনার চাপটা তোমাদের এখন একটু বেশি, তোমাদের একটু পড়তে হয়, কিন্তু তারপরেও তুমি যদি রুটিন করে ধাপে ধাপে পড়াগুলো শেষ করো, অর্থাৎ দুপুরে কিছু পড়া শেষ করলে আবার হয়তো সন্ধ্যার দিকে কিছু পড়লে, এভাবে ব্রেক নিয়ে তুমি পড়াশোনাটা শেষ করো এবং বুঝে, অবশ্যই বুঝে পড়বে, তাহলে দ্রুত মুখস্থ হবে এবং মনে থাকবে। এরপরে আসো খেলার মাঠের অপ্রতুলতা। আগে যেমন জনসংখ্যা ছিল কম, খেলার মাঠ ছিল বেশি, খোলা জায়গা বা খালি জায়গা বেশি ছিল, তো জনসংখ্যার চাপের কারণে ধীরে ধীরে সেটা এখন আর সম্ভব না। তারপরে যতটুকু সম্ভব বাইরে বা ছাদে, যাদের একেবারেই খেলার মাঠে যাওয়ার সুযোগ নেই, তোমরা একটু ছাদে গিয়ে রোদে, সকালের রোদটা লাগাতে পারো শরীরে, কারণ ভিটামিন ডি এরও দরকার আছে এরকমভাবে। বা ঘরে বসে যে খেলাগুলো, ওগুলোর চাইতে একটু দৌড়াদৌড়ি করে যে খেলা, সেই খেলাগুলো তোমরা চর্চা করতে পারো। এবার পরে কথাটা দেখো, হাঁটা চলা কিংবা দৌড়াদৌড়ি এটা একটু করতে হবে, অর্থাৎ এক নাগারে বসে থাকা যাবে না, বা এক নাগারে দৌড়াদৌড়িও করা যাবে না, এটা লিমিট রেখে, অর্থাৎ যতটুকু যখন যা দরকার ওভাবেই করতে হবে। এরপর আসো, আমাদের সামগ্রিক স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখন ফ্যাট হয়ে যাচ্ছে, এটারও একটা কারণ আছে। যেমন কোভিড-19 এখন তোমাদের স্কুল বন্ধ, তোমরা বের হতে পারছো না, বাইরে আসতে পারছো না, এটাও একটা কারণ। তো সেক্ষেত্রে যাই হোক, আমাদের অভ্যাসটা সিচুয়েশন অনুযায়ী সেভাবেই গড়ে নিতে হবে। এখন দেখো, পরিমিত শরীরচর্চার মাধ্যমে আমরা আমাদের শরীরের কার্যক্ষমতা অটুট রেখে সুস্থ থাকতে পারি। হ্যাঁ, বিশেষ করে মেয়েরা এখন যেহেতু ঘরে আছো, তোমরা এখন মাকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারো, বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারো, এতে হয়তো তোমার একটু হাঁটা চলা অভ্যাস হবে। এরপরে আসো হাসি খুশি জীবনযাপন। মানে ব্রেইন এবং হার্টকে সুস্থ, সতেজ, স্বতঃস্ফূর্ত রাখতে হলে যে কোনো বিষয়ে তুমি সেটাকে সিরিয়াসলি বা ইমোশনালি অতটা হার্ট হওয়ার দরকার নেই। দুঃখ কষ্ট জীবনে থাকবেই, তুমি সেটাকে একটু নর্মালি দেখে কীভাবে সলভ করা যায় সেই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, এবং অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করবে, এতে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আচ্ছা, শরীরচর্চার মাধ্যমে দেহের অতিরিক্ত ওজন কমানো সম্ভব। শরীরচর্চার ফলে ডায়াবেটিস, হৃদরোগ এবং বেশ কয়েক ধরনের ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিভিন্ন রকমের শরীরচর্চা আছে, তোমরা এগুলো জানো, তারপর আমি একটু বলছি। জোরে হাঁটা অথবা দৌড়ানো, সাঁতার কাটা, যাদের সাঁতার কাটার মতো সুযোগ আছে তোমরা একটু সাঁতার কাটতে পারো। সাইকেল চালানো, এটাও তোমরা করতে পারো, এটাও সহজলভ্য। এখন যেহেতু বাড়িতে আছো, এই কাজগুলো বিকেলের দিকে করতে পারো। আমাদের শরীরের জন্য বিশ্রাম অত্যন্ত প্রয়োজন, শারীরিক ও মানসিক পরিশ্রমের পরই বিশ্রামের প্রয়োজন।
শুয়ে থাকা, ঘুমানো ইত্যাদি বিশ্রামের অংশ। হ্যাঁ, দুপুরে হয়তো খাওয়া দাওয়ার পর তুমি আধা ঘন্টা একটু শুয়ে থাকলে বা একটু ঘুমালে, এতে করে তোমার শরীর ও মন দুটোই স্বতঃস্ফূর্ত হয়ে যাবে। এবং বিশ্রামের ফলে শরীরের বিভিন্ন অংশ পুনঃশক্তি অর্থাৎ পুনরায় শক্তি লাভ করবে। জীবজগতের প্রায় প্রতিটি প্রাণী বিশ্রাম নেয়। এই বিশ্রাম দিন এবং রাত্রির চক্রের সাথে সম্পৃক্ত। যেমন রাতে আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত ঘুমাই, এক্ষেত্রে আমাদের কি নেওয়া হচ্ছে? বিশ্রাম নেওয়া হচ্ছে, চোখে বিশ্রাম নেওয়া হচ্ছে প্রত্যেকটা। কিন্তু শ্বাস কার্য বা কিডনি বা অভ্যন্তরের কাজগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই চলছে। এই বিশ্রাম দিন এবং রাত্রি চক্রের সাথে সম্পৃক্ত। অনেক প্রাণী আছে যারা সূর্যালোকে কর্মক্ষম থাকে, আবার অনেক প্রাণী আছে যারা দিনে বিশ্রাম নেয় কিন্তু রাতে কর্মক্ষম হয়ে খাদ্যের খোঁজে বের হয়, এদেরকে বলা হয় নিশাচর। তাহলে এখান থেকে তুমি একটি প্রশ্ন তৈরি করতে পারো, অর্থাৎ নিশাচর কাকে বলে। ঠিক আছে, এবার খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার, খাদ্যে ভেজাল ও রঞ্জকের ব্যবহার। দেখা যায় যে আমরা টিভি খুললেই বিভিন্ন ধরনের খাদ্য অভিযানে দেখতে পাই যে নিষিদ্ধ রং বা নিষিদ্ধ কেমিক্যাল, ফরমালিন জাতীয় জিনিসগুলো মাছ সংরক্ষণে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা টাটকা যে মৃত মাছের জায়গায় আমরা জীবিত মাছগুলো কিনতে পারি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, হয়তো একটু দামে বেশি পড়ে, তারপরে এটা আমার শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেই ধরনের তাজা বা জীবিত অ্যালাইভ জিনিসগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। খাদ্য সংরক্ষণ এমন একটি প্রক্রিয়া যেটি খাদ্যের পচন রোধ করে। অনেক সময় দেখো তুমি টমেটো এনেছো, 10 দিনেও কিছু হচ্ছে না, দ্যাটস মিন ইট ইজ নট ন্যাচারাল, এখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে, রাইট? তাহলে আমরা যতটুকু সম্ভব ন্যাচারাল ফুডগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। খাদ্যের এবং এই সংরক্ষিত জিনিসগুলো দেওয়ার ফলে খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অটুট থাকে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে সাধারণত পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ এবং খাদ্যের চর্বি জাতীয় অংশের জারণ বন্ধ করা যায়। মাছের শুটকিকরণ, যেমন তাজা মাছ থেকে শুটকি মাছের গুণাগুণ প্রায় 2 থেকে 3 গুণ বেশি, সেক্ষেত্রে আমরা খাদ্য তালিকায় শুটকি মাছের স্থান দিতে পারি। লোনা, ইলিশ, আচার, বরফ দিয়ে শীতলীকরণ, চিংড়ির নাপ্কিন, মাছের শীতল, এগুলো সবই খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রচলিত উপায়। আজকাল খাদ্যদ্রব্যের ক্যানিং বা কৌটোজাত করে ধোয়ার মাধ্যমে স্মোকিং প্রভৃতি প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষণের বিভিন্ন স্বাস্থ্যসম্মত অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যাতে খাদ্যদ্রব্য পচনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ করতে না পারে। সাধারণত সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড এবং খাবার লবণ অর্থাৎ ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাই অক্সাইড, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বেনজয়েট, সরবেট অর্থাৎ পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলোর মান অক্ষুণ্ণ রেখে আমাদের BSTI এর অনুমোদন সাপেক্ষে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার তবে ক্ষতিকারক ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ কখনোই খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, এবার খাদ্যে ভেজাল ও রঞ্জকের ব্যবহার। এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কি করতে হবে? নির্মল পরিবেশের যেমন প্রয়োজন তেমনি নিরাপদ খাদ্য গ্রহণও অপরিহার্য। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে তোমরা খাদ্য তালিকা খাদ্যের স্থান দিবে এবং অবশ্যই শরীরচর্চা এবং বিশ্রাম পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং সঠিকভাবে সঠিক পরিমাণে খাদ্যাভ্যাস গড়ে তুলো। আর যেহেতু কোভিড-19 বের হতে পারছো না, আপাতত ঘরেই থাকো এবং পাশাপাশি অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। আর সামনের সপ্তাহে তোমাদেরকে একটি মডেল কোশ্চেন দেওয়া হবে, তোমরা বাসায় বসে মডেল টেস্টটি পড়ে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কিপ ওয়াচিং অ্যান্ড গুড বাই। আসসালামু আলাইকুম।